আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের লাইভে সকলকে স্বাগতম আমাদের আজকের এই লাইভটাতে যুক্ত হওয়ার জন্য। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে, এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব বিশ্বগ্রাম এবং বিশ্বগ্রামে বিভিন্ন ধরনের উৎপাদনগুলো, এবং তার সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব ভার্চুয়াল রিয়েলিটি। এই সমস্ত টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং আজকে যে টপিকটা সর্বশেষ যে টপিকটা রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি, এটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এখান থেকে অনেকবার সৃজনশীল প্রশ্ন আসছে। তো সেজন্য আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা কেউ মিস করবা না, শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবা। আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো তারা আমাদের আজকের যে আলোচনা, সেই প্রথম অধ্যায় সেটা শুরু করি। দেখো আমাদের প্রথম অধ্যায়টা কী রয়েছে। দেখো কয়েকটা কথা বলে রাখি। আমরা আজকে যেরকম তোমাদের লাইভ ক্লাসটা এটার পর শুরু করছি, ঠিক একইভাবে আমরা তোমাদের আইসিটি ফুল বই সম্পূর্ণ বইটা প্রথম অধ্যায় থেকে শুরু করি একবারে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এভাবে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ বইটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে পাশে থাকবা। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি সম্পূর্ণ বইটা ক্লাস নিয়ে তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর প্রথম দ্বিতীয় অধ্যায় অনেকে পড়ে না, এই দুইটা অধ্যায় অনেকে ফেলে রেখে দেয়। তো আমি সেজন্য ভাবলাম যে তৃতীয় অধ্যায় থেকে শুরু না করে প্রথম অধ্যায় থেকে শুরু করি। আর প্রথম অধ্যায় থেকে খুব একটা ক্লাস নেব না, মানে এই প্রথম অধ্যায়ের পর 2টা ক্লাস, দ্বিতীয় অধ্যায়ের পর 3টা কি 4টা ক্লাসে আমরা সম্পূর্ণ এই 2টা অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর আমরা বেশি সময় দিব তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই অধ্যায়গুলোতে। তো আমরা সময় নষ্ট না করে আমাদের আলোচনা যে রয়েছে সে আলোচনা শুরু করি। দেখো যে আমাদের প্রথম যে অধ্যায় রয়েছে, সেই প্রথম অধ্যায়টা নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষিত। মানে এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে আমরা ইউজ করি, এটার পূর্ণরূপ হলো কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা আইসিটি বলি, এই আইসিটি যে ফুল ফর্ম, এই ফুল ফর্ম কিন্তু এটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার আসছে, ভালো করে জানতে হবে। তো দেখো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা যে আইসিটি ইউজ করতেছি, এইটা বাংলাদেশের মানুষ কীভাবে ইউজ করতেছে, কোন কোন ক্ষেত্রে ইউজ করতেছে, তাদের কী কী কাজের সুবিধা আসতেছে এইটা, এবং এটা বিশ্বের ক্ষেত্রে, বিশ্বের যখন বিভিন্ন দেশ রয়েছে তারা এটা যে ব্যবহার করতেছে, তারা কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করতেছে, এই সকল ওভারঅল বিষয়গুলো আজকে মূলত প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের আলোচনা রয়েছে। অর্থাৎ প্রথম অধ্যায়ে ওনারা আলোচনা করার চেষ্টা করেছে বিশ্ব, পুরা পৃথিবী এবং বাংলাদেশের মধ্যে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কীভাবে, কী রকম, কী উপায়ে ব্যবহৃত হচ্ছে, এই আইসিটিটাকে ব্যবহার করে এটা কিভাবে কোন কাজের মধ্যে লাগতেছে, ইউজ করতেছে, ব্যবহার করতেছে, এই বিষয়গুলো মূলত প্রথম যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ে উপস্থাপন করা হবে। তো তাহলে আমরা সময় নষ্ট না করি বেশি এই কথাটার উপর বিশ্লেষণ করা, কারণ এটা বোঝাই যায়, এটা সহজ কথা, আমরা ইজিলি এটা বুঝতে পারি। তো আমাদের মেইন যে টপিক হেডলাইনগুলো, আমরা তাহলে সেখানে চলে যাই। দেখো আমাদের প্রথম যে হেডলাইন যেটা রয়েছে সেটা হলো কি? বিশ্বগ্রামের ধারণা। দেখো বিশ্বগ্রাম জিনিসটা কি, অনেকে এটা বুঝতে পারে না। বিশ্বগ্রাম কি বা বিশ্বগ্রাম বলতে কি বোঝায়? দেখো আমি একটু নর্মাল ভাষায় আগে বলি, তারপর আমরা বইয়ের ভাষায় যাব। বিশ্বগ্রাম হলো পুরো বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা। কি বললাম? বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হলো পুরো বিশ্বটা যে রয়েছে, পুরো বিশ্বটাকে একটা কিসের সাথে তুলনা? একটা গ্রামের সাথে আমরা মূলত তুলনা করব। কি? পুরো বিশ্বটাকে। এখানে পুরো বিশ্ব যে রয়েছে আমাদের, এই মনে করো এই বিশ্বটা একটা হলো পুরো গ্রামের মতো। কীরকম বিষয়টা দেখো, একটা গ্রামে তুমি যখন বসবাস করো, সেই গ্রামে তুমি চাইলে কিন্তু পার্শ্ববর্তী মানুষের সাথে সহজে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিন্তু তাদের সাথে কথা বলতে পারো, ভাব বিনিময় করতে পারো, বিভিন্ন তথ্য সেবা এগুলো কিন্তু আদান প্রদান করতে পারো। তো বিশ্বগ্রামের ক্ষেত্রে বিষয়টা ঠিক একই রকম। আমরা বিশ্বগ্রামের ক্ষেত্রে কী করতে পারি? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন, তাদের সাথে ইজিলি কানেক্ট হতে পারি। এটাই মূলত হলো বিশ্বগ্রাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন যদি একটু বইয়ের ভাষায় দেখি বিশ্বগ্রাম জিনিসটা কি, দেখো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন এবং তথ্যের নিবিড় আদান প্রদানের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্পর্কের বন্ধন সুদৃঢ় হচ্ছে প্রথমবারের মতো বিশ্বগ্রাম ধারণার সম্ভাবনার দ্বার উন্মোচন করে। অর্থাৎ এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অতি গুরুত্বপূর্ণ উন্নয়ন, যেটা আমাদের পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, বিশ্বের মধ্যে আমাদের তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে এবং পারস্পরিক যে বন্ধন, এটা সুদৃঢ় করার ক্ষেত্রে অনেকটা গুরুত্ব রাখে। কারণ দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি কিন্তু চাইলে যে মনে করো সৌদি আরব বা আমেরিকার মতো যে বিভিন্ন ধরনের দেশগুলো আছে, সেখানে যারা বসবাস করতেছে, বা আমাদের দেশের কেউ যদি সেখানে বসবাস করে, চাইলে কিন্তু আমরা নিমিশে তাদের সাথে কিন্তু কানেক্ট হতে পারি না, বা তাদের সাথে কথা, তথ্য আদান প্রদান, ভাব বিনিময় করতে কিন্তু পারি না।
পারে কি? সম্ভব হয় না। আমরা কিন্তু কিভাবে করব? কিন্তু এই যে আমাদের বিশ্বগ্রাম ধারণাটা রয়েছে এটাকে কেন্দ্র করে আমরা ইজিলি কিন্তু সে সকল মানুষদের সাথে কথা আদান প্রদান করতে পারতেছি, তা ভাব বিনিময় করতে পারতেছি, এতে আমাদের সম্পর্কটা কিন্তু সুদৃঢ় হচ্ছে। এখন এই বিশ্বগ্রামটা বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। বিশ্বগ্রামের মধ্যে এই যে আমরা তাদের সাথে কথা বলতেছি না, এই উপাদানগুলো রয়েছে, মানে কী মাধ্যমে কোন কোন ক্ষেত্রে আমরা এরকমটা ব্যবহার করছি, মানে কী কী ক্ষেত্রগুলো, এগুলো পরবর্তীতে কিন্তু আমরা আলোচনা করব। আপাতত জাস্ট বিশ্বগ্রামটা বোঝার চেষ্টা করি। দেখো, বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক, এটা খুব ভালোভাবে মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষায় আসছে। বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। কে? হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এই ব্যক্তিটা, এটা ভালোভাবে মাথায় রাখি, এটা অনেকবার পরীক্ষা আসছে। হারবার্ট মার্শাল ম্যাকলুহান 60-এর দশকে, কত দশকে? 60-এর দশকে সর্বপ্রথম বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ স্থান সময় বিলুপ্তি ঘটিয়ে সমগ্র বিশ্বের একটি গ্রাম বা ভিলেজে রূপান্তরিত করতে পারে সেই ধারণাটি সবার সামনে উপস্থাপন করেছিলেন। এই ধারণাটা তিনি সর্বপ্রথম সবার সামনে নিয়ে এসেছিলেন। গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ, এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বায়ন যেটা বলে, এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। যেটা একটু আগে বললাম যে এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো এমন একটা বিষয় যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সহজে কিন্তু যে কোনো মুহূর্তে তাদের সাথে যোগাযোগ করে সাহায্য আদান প্রদান বা সাহায্য সহযোগিতা, তথ্য আদান প্রদান বা সাহায্য সহযোগিতা করতে পারে। দেখো, এক কথায় সভ্যতার সুফল বিশ্বের সকল মানুষের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব, তবে এটি বাস্তবায়নের জন্য মানুষ এই ব্যাপারে সচেতন, সক্ষমতা, জ্ঞান, দক্ষতা এবং উপযোগিতা থাকা প্রয়োজন। অবশ্যই তোমার যদি এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে, তোমার যদি সচেতনতা না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে কিন্তু তুমি এটার সাথে মানে অ্যাডজাস্ট করতে পারবে না, এটার সাথে মিলিয়ে নিতে পারবে না কিন্তু। কারণ এখন গ্লোবাল ভিলেজ যে রয়েছে বিশ্বায়ন, এটাকে তুমি মনে করো ব্যবহার করতে জানো না, এটা বিষয়ে তোমার পর্যাপ্ত জ্ঞান নেই, তাহলে তুমি কি মানে এই যে জিনিসটা গ্লোবাল ভিলেজ, এটা কি সঠিকভাবে তুমি ইউজ করতে পারবা না, কিন্তু এটা থেকে তুমি পিছিয়ে পড়বা, এটাই বলতেছে। এর সাথে আমাদের আরও বিভিন্ন বিষয়ের সম্পর্কে ধারণা লাগবে এই বিষয়ের সাথে, গ্লোবালাইজেশন বিশ্বায়ন যেটা রয়েছে সেটার সাথে, অর্থাৎ গ্লোবাল ভিলেজের সাথে, এর সাথে হলো হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কের সাথে সংযুক্ততা এবং বিশ্বাসযোগ্য ডেটা ও তথ্য সংরক্ষণ, এই প্রক্রিয়াকরণ ক্ষমতা থাকতে হবে। এগুলো যদি থাকে তবেই এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বায়ন যেটাকে বলি আমরা, যেটাই বলি না কেন, বিশ্বগ্রাম, সেইটার সাথে আমরা সহজে এই বিষয়টা ব্যবহার করতে পারবো বা এটার সাথে আমরা মানিয়ে নিতে পারবো। তো এরপরে আমরা দেখি এই যে বিশ্বগ্রাম যে বিষয়টা রয়েছে, এই বিশ্বগ্রামে অনেকগুলো উপাদান রয়েছে। উপাদান বলতে কি, এই বিশ্বগ্রাম বিষয়টাকে কেন্দ্র করে আমরা অনেক ক্ষেত্রে এইটা ব্যবহার করতেছি, এই বিশ্বগ্রাম বিষয়টাকে মানে ব্যবহার করি, মানে বিশ্বগ্রাম যে আমাদের টপিকটা বললাম না, যে বিশ্বের যে কোনো প্রান্তে থাকি না কেন বা দেশের বিভিন্ন প্রান্তে থাকি না কেন, ইজিলি একটা মানুষের সাথে আরেকটা মানুষের কানেক্ট হতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি, তারপর হলো আমাদের ডাটা আদান প্রদান করতে পারি যে কোনো মুহূর্তে। তো এই যে বিষয়টা আমরা করি, এটা কি কি মাধ্যমে আমরা করতে পারি, কোন কোন ক্ষেত্রে আমরা এই বিষয়টা করতে পারি, এখন আমরা ওই সকল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো আমাদের হলো যোগাযোগ। দেখো, প্রথম রয়েছে হলো আমাদের যোগাযোগ, যেটা হলো কানেকশন। তো যোগাযোগের ক্ষেত্রে কীরকম, দেখো বিষয়টা ইজি, কিন্তু খুব একটা হার্ড না, খুব ইজিলিভাবে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের কিন্তু আমরা মাধ্যম ব্যবহার করে থাকি। যেমন আমরা যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সাইট রয়েছে, ভিডিও কনফারেন্সিং কলের মাধ্যমে, ইমেল, সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের কিন্তু আরও কিন্তু অনেকগুলো আমাদের রয়েছে মাধ্যম, যেমন মোবাইল ফোন, ফ্যাক্স, ইউটিউব, স্কাইপ, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্রাউজিং, তারপর জুম, এগুলোর মাধ্যমে কিন্তু ইজিলি কিন্তু আমরা বিভিন্ন প্রান্তে মানুষের সাথে যোগাযোগ করে কানেক্ট হতে পারি। যেমন এখন আমি তোমাদের সামনে ফেসবুক লাইভে কিন্তু ক্লাস নিচ্ছি, এখন আমি কিন্তু বসে আছি এক প্রান্তে, তোমরা কিন্তু বসে আছো এক প্রান্তে, তোমরা কিন্তু ইজিলি সেখান থেকে এই যে যোগাযোগ, এই কমিউনিকেশন, এই মাধ্যমটাকে ব্যবহার করে যেখানে আছে না কেন সেখান থেকে কিন্তু ইজিলি কিন্তু এই তথ্যটা নিতে পারছো। তো এটা কিন্তু একটা বিশ্বগ্রামের একটা বড় ধরনের ফল। তো এই জিনিসটাই বলছে যে যোগাযোগ বিষয়টা কীরকম, মানে কী রকম বা কীভাবে এটা বিশ্বগ্রামের উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখো, বিশ্বগ্রামের প্রেক্ষিতে যোগাযোগ ব্যবস্থা বলতে একই সঙ্গে তথ্যের আদান প্রদান কিংবা ভাব বিনিময় করাকে বোঝায়। কথন, লিখন কিংবা অন্য কোনো মাধ্যমে তথ্যের আদান প্রদানেই এই যোগাযোগ, এবং এই যোগাযোগে এখন বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান। এই যে যোগাযোগ ব্যবস্থাটা, এটা বিশ্বগ্রামের প্রধান, কারণ এই যোগাযোগ বিষয়টাকে কেন্দ্র করেই তো
মূলত বিশ্বের বিভিন্ন মানুষের সাথে আমরা কানেক্টেড হইতে পারি। তো যার কারণে এই যোগাযোগটাকে বিশ্বগ্রামের প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে। দেখো এরপর বলছে যোগাযোগের ক্ষেত্রে প্রায় শতাব্দী প্রাচীন টেলিফোন যন্ত্রের সাহায্যে তারের বদলে আগে কিন্তু তার মাধ্যমে মানুষের সাথে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কথা বলতে টেলিফোন যে ছিল তখন কিন্তু তার লাগতো, তারের মাধ্যমে আমরা একজনের সাথে আরেকজন কথা বলতে পারতাম। তো এখন তার নাই, তারের বদলে তারবিহীন মাধ্যমে ব্যবহার করে আজকের বিশ্বে মোবাইল ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইমো, ওয়েব ব্রাউজিং, জুম ইত্যাদির মাধ্যমে কিন্তু মুহূর্তের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে আমরা যোগাযোগ করা সম্ভব হচ্ছে। কারণ দেখো আমি এখন এখানে বসে আছি, আমি চাইলে যে কোনো মুহূর্তে হোয়াটসঅ্যাপে মনে করো একজনকে ফোন দিয়ে বা তোমার ফেসবুকে ফোন দিয়ে ও পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সেখানে কিন্তু ইজিলি কানেক্ট হতে পারছি, তাদের সাথে কিন্তু কথা বলতে পারছি, তথ্য আদান প্রদান করতে পারছি। এটা কী কারণে? এই যোগাযোগ ব্যবস্থার কারণে। ওই জন্য বলছে যে যোগাযোগ ব্যবস্থাটা এই যে বিশ্বগ্রামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটা বিশ্বগ্রামে অনেকটা প্রভাব ফেলতেছে। তো দেখো অন্যদিকে নিয়ম ও নিরাপত্তা বিষয়টি বজায় রেখে তথা স্থানান্তর বা শেয়ার করা হচ্ছে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণ হিসাবে ইন্টারনেট বা ইন্টারনেট নির্ভর সার্ভিস যেমন ইমেল, সামাজিক নেটওয়ার্কিং, ওয়েবসাইট, ভিডিও কনফারেন্সিং ইত্যাদির কথা বলা হচ্ছে। মানে এরকম বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে যেগুলোতে এটা ব্যবহার করা হচ্ছে। অবশ্যই আমরা দেখি যে এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো তারা বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, আপডেট করতেছে, বিভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের সাইটগুলো রয়েছে এগুলা। তারপর হলো ভিডিও কনফারেন্সিং, এই যে বিভিন্ন ধরনের ভিডিও কনফারেন্সিং সাইটগুলো রয়েছে, জুম, গুগল মিট, এগুলোর মাধ্যমে কিন্তু তুমি মনে বসে আসছো অন্য দেশে, ওইখানে থেকে বসে আমি মনে করো বসে আছি বাংলাদেশে, তুমি আমেরিকায়, তুমি সেখান থেকে কিন্তু এটার মাধ্যমে কানেক্ট হইতে পারছো। তো ইজিলি বিষয়টা না অনেক ইজি, খুব সহজভাবে কিন্তু বিষয়টা আমরা ব্যবহার করতে পারছি। কোনটার মাধ্যমে? এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিশ্বগ্রামটাকে সহজভাবে অনেকটা আমাদের লাইফটা কিন্তু ইজি করে দিয়েছে। তো দেখো এরপরে রয়েছে হলো ভিডিও কনফারেন্সিং পদ্ধতি অংশগ্রহণ, অডিও ভিজুয়ালস পদ্ধতি, মানে হলো আমাদের অডিও মাধ্যমে কথা বলতে পারি, ভিডিও মানে হলো দেখা যায়, কথা বলি যখন আমি কথা বলতেছি এখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, এরকম পদ্ধতি সভ্য করতে পারেন। ইন্টারনেটে সভা করতে পারেন, মানে এই যে এগুলোর মাধ্যমে আমরা সভা কথা বলতে পারি। যেমন আমরা গুগল মিট, জুমে যে ক্লাসগুলো নেই, তো ওইখানে কিন্তু আমরা বিভিন্ন স্টুডেন্টের সাথে সরাসরি কিন্তু কানেক্ট হতে পারি। তো এই বিষয়টা বলছে যে ইন্টারনেটে এখন পৃথিবীর প্রায় সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পরিচিতি সবার সামনে তুলে ধরে, এটা আমরা জানি নর্মালি। তো দেখো আমাদের এই ছিল মূলত হলো যোগাযোগ। আমরা মূলত যোগাযোগ বিষয় থেকে যেটা জানলাম যে যোগাযোগ বিষয়টাকে কেন্দ্র করে আমাদের গ্লোবাল ভিলেজ যেটা রয়েছে, যেটা হলো বিশ্বায়ন, এটার ক্ষেত্রে অনেকটা প্রভাব রাখতেছে। কারণ আমরা এই যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে ইজিলি কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদের সাথে কানেক্ট হতে পারতেছি বা তথ্য আদান প্রদান, শেয়ার বিভিন্ন ধরনের করা যায়। তো দেখো এরপরে রয়েছে হলো কর্মসংস্থানের ক্ষেত্রে এটা কীভাবে প্রভাব রাখতেছে। দেখো এখন কর্মসংস্থানের ক্ষেত্রে তুমি সহজ ভাষায় বলতে গেলে তুমি ঘরে বসে বড় ধরনের তুমি মার্কেট প্লেস খুলে রাখতে পারো, মানে অর্থাৎ তুমি ঘরে বসে বড় ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারো, ঘরে বসে তুমি বিভিন্ন ধরনের অনলাইনে ফ্রিল্যান্সিং যেটাকে বলে এগুলো করতে পারো। তো এখন এটা তুমি মনে ঘরে তুমি একটা অফিস খুললা, এই অফিসে কাজ করে তোমার আমেরিকার কিছু মানুষ, জাপানের কিছু মানুষ, চীনের কিছু মানুষ, ভারতের কিছু মানুষ এবং অন্যান্য যে আমেরিকার মহাদেশের কিছু মানুষ, মানে এরকম বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষগুলো তোমার এই অফিসে কাজ করতেছে। এখন তুমি বসে আছো বাংলাদেশে। দেখো এখন এই যোগাযোগ বিশ্বগ্রামটাকে ব্যবহার করে কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা প্রভাব রাখতেছে। তো ওই জিনিসটাই মূলত হলো কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বগ্রামের প্রভাব। দেখো চাকরি বাজারে আবেদন করে নিজেদের বেকারত্ব দূর করতে পারছে। এখন দেখো এই যে আগে কিন্তু যে কোনো চাকরির আবেদনের জন্য সেখানে সরাসরি কিন্তু গিয়ে আবেদন করতে হতো, কিন্তু এখন কিন্তু এরকম নেই। এখন তোমাকে অনলাইনে কিন্তু এটা ইজিলিভাবে তুমি ঘরে বসে সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছো। আমাদের দেশে বিগত প্রায় 2 দশক ধরে বিভিন্ন দেশে চাকরি ও নিয়োগ সংক্রান্ত খবরাখবর নিয়ে কয়েকটি জব পোর্টাল চালু হয়েছে। এগুলোর মধ্যে bdjobs.com, www.chakri.com, www.evarjobs.com ইত্যাদি উল্লেখযোগ্য। দেখো এখন এই অনলাইনে যে সাইটগুলো আছে, তো আমরা আগে যে কোনো কর্মসংস্থান যে এই সাইটগুলো দেখতাম সেগুলোতে আমাদের সরাসরি সেখানে গিয়ে খবর নিয়ে তারপরে সেগুলোতে আমাদের অ্যাপ্লাই করা লাগতো বা সেগুলোতে আমরা আবেদন করতে পারতাম, নতুবা কিন্তু সম্ভব হতো না। কিন্তু এখন তুমি চাইলে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ইজিলি সেগুলো কিন্তু করতে পারতেছো। তার মানে এখন বিশ্বগ্রামে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব রাখতেছে। তো এরপরে যে বিষয়টা রয়েছে দেখো যে এই ধরনের কর্মসংস্থান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক দেশের নাগরিক ভিন্ন ভিন্ন দেশের নাগরিক বা প্রতিষ্ঠানের পক্ষে দূর থেকে কাজ করে থাকেন, এই রকম কাজকর্মকে আউটসোর্সিং বলা হয়ে থাকে, যেটাকে আমরা একটু আগে বললাম। মানে আউটসোর্সিং বলতে কীরকম, যে তুমি মনে ঘরে বসে বিভিন্ন দেশের মানুষদের সাথে কাজ করতেছো, টাকা ইনকাম করতেছো, আয় করতেছো কাজ করে, এটাকে মূলত আউটসোর্সিং বলা হয়।
তো এরপরে দেখো এই যে আমরা যেটা বলতেছি কাজের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি কাজের স্থান ও সময় কোনো বাধা ধরার নিয়ম থাকে না। অবশ্যই তুমি যখন এরকম অনলাইনে কাজ করবা বিভিন্ন বিষয়ে কোনো কিছু নির্দিষ্ট নিয়ম নাই। যখন এখন সহজ উদাহরণ, যদি আমি যে এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কোনো নির্দিষ্ট নিয়ম আছে যে আমাকে এই টাইমে ক্লাস নিতে হবে। যেমন তুমি যদি একটা স্কুলে যাও তাহলে তোমার কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমার ক্লাস, তারপরে কিন্তু ক্লাস নাই বা একটা কিন্তু নির্দিষ্ট গতানুগতিক একটা নিয়ম থাকে যেটাই হোক। কিন্তু আমার এই যে কাজগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে নিয়ম আছে। আমি চাইলে 2টা লাইভ ক্লাস নিতে পারবো, চাইলে 3টায়, চাইলে 5টায়, চাইলে 10টায়, ওটা নিজস্ব মানে ব্যক্তিগত ইচ্ছা। জাস্ট এইটার ক্ষেত্রে বললাম, এরকম সকল ক্ষেত্রে বিষয়টা, শুধু এইটাই ক্ষেত্রে না, অন্যান্য তোমার বিভিন্ন ধরনের অনলাইনে যে বিভিন্ন ভিত্তিক কাজগুলো রয়েছে, মানুষজন চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই কাজগুলো কিন্তু করতে পারে। ওই জন্য বলছে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বাধা ধরা নিয়ম থাকে না এবং পেশার এই জনপ্রিয়তা রয়েছে। অবশ্যই বর্তমানে কিন্তু তুমি যদি দেখো অসংখ্য বলবো, শুধু একজন দুজন না, অসংখ্য বেকার স্টুডেন্ট, মানে যারা লেখাপড়া বা অনেকেই লেখাপড়া করে নাই এরকম মানে অনেকে আছে, অসংখ্য তুমি দেখলে খুঁজবা, তারা লাখ লাখ কোটি টাকা ইনকাম করতেছে কীভাবে? এই অনলাইনে কাজ করে। তো এখন তোমার রাস্তা তোমাকে খুঁজে নিতে হবে, তোমার জন্য যেটা পারফেক্ট তোমাকে সেটা করতে হবে। এখন তারপরেও আমি একটা জিনিস বলবো, লাইফে ক্ষেত্রে যদি একটা সাজেশন দিতে চাই, ভাই তুমি শুধু লেখাপড়া নিয়ে সবসময় মগ্ন থাকো না, তুমি কিছু তোমার স্কিল ডেভেলপ করার চেষ্টা করো লাইফে, যেটাই হোক, যে কোনো ধরনের ছোটোখাটো হোক, যে কোনো তুমি একটা স্কিল, তোমার যে কোনো বিষয়ে একটা অভিজ্ঞতা যেটা অন্য 10জন জানে না, তুমি সেটা একটা জানার চেষ্টা করো। যে কোনো হইতে পারে, ওটা ছোট হোক বড় হোক এরকম কোনো বিষয় নেই, কারণ এটা লাইফের ক্ষেত্রে অনেকটা বেনিফিট দেয়। আমরা কিন্তু এই জিনিসটা করি না, যার কারণে কিন্তু লেখাপড়া শেষ করে বেকারত্ব হয়ে মানে বেকার হয়ে বসে থাকি, ফ্যামিলির আশায় কিন্তু টাকা ছাড়া, মানে ওনাদের উপর নির্ভরশীল হয়ে পড়ি বিষয়টা। তো ওই জন্য আমরা এটা আগে থেকে এই বিষয়ে সচেতন হব। এই ধরনের চুক্তিভিত্তিক কাজকে মূলত ফ্রিল্যান্সিং বা স্ব-উদ্যোগের কাজ বলা হয়, যেটা একটু আগে আমরা বললাম। এই বিশ্বব্যাপী কয়েকটি জনপ্রিয় মার্কেট প্লেস জব শেয়ারিং ওয়েবসাইট হলো যেমন আপওয়ার্ক, এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কাজ পাওয়া যায়। এগুলো সাইটগুলো তোমরা মানে পাবা, গুগলে গেলে পাবা, বা তোমরা এদের অ্যাপও পাবা, যদি প্লে স্টোরে যাও বা অ্যাপ স্টোর যার যেটা থাকে সেখানে গেলে তোমরা এগুলো তুমি তাদের ওয়েবসাইট তো আছে, ওয়েবসাইটে গেলেও পাবা, তোমরা এদের অ্যাপও পাবা। ওয়েবসাইটের সবচেয়ে কাজটা ভালো হয় ওদের, ওইখানে বিভিন্ন ধরনের কাজগুলো যেগুলো আছে অনলাইনে, বিদেশে বিভিন্ন ধরনের কাজগুলো ওইখানে ওরা আপলোড দিয়ে দেয়। এখন তুমি যদি এই কাজটা তুমি পারো, তাহলে তাদেরকে ইমেল করো, ইমেল আছে বা অন্যান্য বিভিন্ন ধরনের মাধ্যম আছে, সেগুলোর সাথে তাদের সাথে কথা বলে তার কাজটা যদি করে দিতে পারো, এখন তারা যদি ভালো হয় তোমাকে সেই অনুযায়ী পেমেন্ট করবে। তো এরকম বিভিন্ন ধরনের সাইট হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ব্যালেন্সার, ফিভার ইত্যাদি। ডাটা অ্যানালাইসিস, কপি রাইটিং, গ্রাফিক ডিজাইন, মানে কী কাজগুলো থাকে, গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যেটাকে বলে, গুগল অ্যাডসেন্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, রিসার্চ অ্যাড সার্ভে, অপটিক্যাল ব্লগ, রাইটিং ইত্যাদি নানা ধরনের বৈচিত্র্যময় কাজ করা যায়। মানে এই সকল বিষয়গুলো তোমরা অনলাইনে বিভিন্নভাবে কিন্তু কাজ করে তোমাদের কর্মসংস্থান ক্ষেত্রে এই যে গ্লোবাল ভিলেজ বিষয়টাকে ইউজ করতে পারো। অর্থাৎ কী বলছে দেখো, আমাদের এই সকল যে বিষয় আমরা ঘরে বসে করতেছি, বিদেশি বিভিন্ন ধরনের কোম্পানি, তো এক্ষেত্রে গ্লোবাল ভিলেজটা প্রভাব রাখতেছে না। তো কর্মসংস্থানের ক্ষেত্রে তাহলে আমাদের কী করতেছে, এগুলো সব কর্মসংস্থান না, তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের গ্লোবাল ভিলেজটা এভাবে মূলত প্রভাব রাখতেছে। এরপর দেখো শিক্ষার ক্ষেত্রে আমাদের গ্লোবাল ভিলেজ কীভাবে প্রভাব রাখতেছে, বা শিক্ষার ক্ষেত্রে গ্লোবাল ভিলেজটা আমাদের কতটুকু যে বিশ্বায়ন যেটা রয়েছে বৈশ্বিক গ্রাম, এটা কতটুকু প্রভাব রাখতেছে। দেখো সহজ উদাহরণ, আমি এখানে ক্লাস নিচ্ছি, তোমরা কোথায় দেখতেছো, দেশের বিভিন্ন প্রান্তে আছো, কিন্তু কেউ মনে করো ঢাকা, কেউ চট্টগ্রাম, কেউ রাজশাহী, কেউ রংপুর, কেউ ময়মনসিংহ, কেউ সিলেট, মানে এরকম বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তুমি যুক্ত হয়েছো আমাদের এই ক্লাসটা দেখতেছো। তো এখন দেখো আমি ক্লাস নিচ্ছি বরিশাল থেকে, এখন তুমি দেশের বিভিন্ন অঞ্চলে আসো, বিভিন্ন এলাকায় আসো, সেখান থেকে কিন্তু এই ক্লাসটা তুমি দেখতে পাচ্ছ ইজিলি কিন্তু। তো এখন দেখো তুমি কিন্তু যে কোনো ক্লাস আগে যে কী করতা, শিক্ষক তোমার সামনে থাকতো, তুমি সরাসরি শিক্ষকের কাছ থেকে কোনো প্রশ্ন জানার থাকলে জিজ্ঞাসা করতা, শিক্ষক যেটা আলোচনা করার সেটা আলোচনা করে দিত সরাসরি। তো এখন এই বিশ্বগ্রাম বিষয়টাকে কেন্দ্র করে তুমি ঘরে বসে একজন দূরের অভিজ্ঞ টিচারের কাছ থেকে, ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের কাছ থেকে, বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের কাছ থেকে তুমি কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস কন্টেন্ট ইজিলি কিন্তু কালেক্ট করতে পারছো। তো দেখো এখন শিক্ষার ক্ষেত্রে এই বিষয়টা কতটা প্রভাব রাখে। এখন তুমি প্রত্যন্ত অঞ্চলে যদি থাকো, তাহলে এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবা যে ওই অঞ্চলে কিন্তু টিচার খুব সংকট থাকে, ভালো টিচার খুব পাওয়া যায় না, খুব কম। তো এখন ওই সব অঞ্চলে শিক্ষার্থীরা অনলাইনে কিন্তু যদি তারা ভালো মানে ঢুকে, তাহলে সেখানে কিন্তু অসংখ্য ভালো ভালো টিচার পাবে। তো তারা যদি অনলাইনে এরকম বিভিন্ন ধরনের টিচারগুলো থেকে শিক্ষা নেয়, তাহলে সে ওই যে গ্রামে প্রত্যন্ত অঞ্চল থাকা সত্ত্বেও সে একটা ভালো টিচারের শিক্ষা পাইল। অর্থাৎ শহরের স্টুডেন্ট যেরকম ভাবে তৈরি হলো, সে গ্রামের স্টুডেন্ট প্রত্যন্ত অঞ্চল থাকা স্টুডেন্টও কিন্তু সেরকমভাবে তৈরি হলো। তার মানে দুইটাই কিন্তু প্রায় সমান। তো প্রতিযোগিতায় তাহলে দুইজনে ভালো কিছু
কিছু করবে, মানে সে গ্রামের শহরের স্টুডেন্টদের থেকে গ্রামের স্টুডেন্টরা পিছিয়ে পড়বে না। তো দেখো এই শিক্ষার ক্ষেত্রে গ্লোবাল ভিলেজ বা বিশ্বায়নটা আমাদের অনেক ভূমিকা রাখতেছে, অর্থাৎ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, বিশ্বায়ন না, বিশ্বগ্রাম বিষয়টা খুব মানে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এটাকে যদি ভালোভাবে ব্যবহার করে তাহলে অনেক কিছু জিনিস শেখার আছে, জানার আছে, অনেক কিছু শিখতে পারে। তো বিশ্বগ্রামের ধারণা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ সত্যিকার শিক্ষক একজন মানুষকে সমাজ এবং পরিবেশ সচেতন, মুক্তচিন্তা, বিশ্বাসী, উদার বিশ্ব নাগরিক হতে সহায়তা করে, এবং এর মাধ্যমে এই শিক্ষাটাকে বিশ্বগ্রামের ক্ষেত্রে অনেকটা প্রভাব রাখতেছে, কারণ আমরা যে কোনো জায়গা থেকে ইজিলিভাবে শিক্ষাটা কিন্তু নিতে পারছি এই বিশ্বগ্রামের প্রেক্ষিতে। তো দেখো বিনামূল্যে সবার কাছে পাঠ্য বই পেতে পারে। আমাদের দেশে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত সকল পাঠ্যপুস্তক তাদের ওয়েবসাইটে ইবুক আকারে ডাউনলোড করা যায়। দেখো এটা একটা সহজ উদাহরণ শিক্ষার ক্ষেত্রে, যে একটা বাংলাদেশে বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তকগুলো আছে না, তুমি যদি দাও তাহলে কিন্তু তোমার এনসিটিভি যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু সবগুলো পেয়ে যাবা। তো এখন দেখো এগুলো কিন্তু তুমি ঘরে বসে পেয়ে যাচ্ছ, তুমি চাইলেই চিলে। তো এখন এই শিক্ষার ক্ষেত্রে এটা প্রভাব রাখতেছে। এরপর দেখো এরপর হলো এই যে সহজ ধান 2020 সালে আমাদের সে সময় কিন্তু করোনা ভাইরাস হয়েছিল, সে সময় ছাত্রছাত্রীদের কিন্তু লেখাপড়া ঠিকভাবে হয় নাই। তো এই জন্য এই সময় গুগল মিট, তারপর ওয়েবসাইট, ওয়েনার, ফেসবুক মেসেঞ্জার, ইমো, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, জুম, বিশেষ করে গুগল মিট এবং জুম এই দুইটা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ক্লাসগুলো করেছি। তো এখন দেখো এই ক্ষেত্রে একটা এই যে শিক্ষার ক্ষেত্রে আমাদের বিশ্বগ্রামটা প্রভাব রাখতেছে না। তুমি বাসায় বসে একজন দক্ষ টিচারের ক্লাস তুমি বাসায় বসে, তিনি আছেন শহরে, সেখান থেকে করতে পারছো, তার মানে তার কাছে আর যেতে হচ্ছে না তোমাকে। তো তার মানে এটা বিশ্বগ্রামের ক্ষেত্রে শিক্ষাটা কিন্তু আমাদের অনেকটাই প্রভাব রাখতেছে। এই যে গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে, যেটা বললাম একটু অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক্সের মাধ্যমে বিশেষত কম্পিউটার, ইন্টারনেট এবং ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই লার্নিং বলা হয়। এটাকে বলা হয় কিন্তু ই লার্নিং। এখন যে তোমরা মনে করো এই ভিডিওটা দেখতেছো, দেখে যেগুলো শিখতেছো, এটাকে বলা হয় মূলত ই লার্নিং, মানে ইলেকট্রনিক লার্নিং এটাকে বলা হচ্ছে। এবং ই লার্নিং এমন একটি প্রযুক্তিগত লিখন পদ্ধতি যেখানে অনলাইনে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে কোনো অবস্থান থেকে পারস্পরিক মিথস্ক্রিয়া ও পাঠদান কার্যক্রম সম্পন্ন করতে পারে। দেখো এরপর চিকিৎসা ক্ষেত্রে এটা কিভাবে প্রভাব রাখতেছে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রামটা কিভাবে প্রভাব রাখতেছে। দেখো এখন কি বলছে, যে যদি একটু ভালোভাবে দেখো, পৃথিবীর এমন অনেক এলাকা আছে যেখানে চিকিৎসা সেবা পাওয়া তো দূরের কথা, রোগীদের নিকটস্থ হাসপাতালে নিতেও 2-3 দিন লেগে যায়। এমন অনেক অঞ্চল আছে কিন্তু প্রত্যন্ত অঞ্চল, আমি দেখছি, তোমরা দেখবা বিভিন্ন ধরনের অঞ্চল আছে যেখানে বিশেষ করে পাহাড়ি অঞ্চল, বাংলাদেশে এগুলো পাহাড়ি অঞ্চলে ওইদিকে খুব দেখা যাবে, আর এইদিকে খুব একটা দেখা যায় না। পাহাড়ি অঞ্চলগুলোতে খুব লক্ষ্য করা যায় যে ওইদিকে মানুষদের মানে জীবনযাত্রা অনেকটা কষ্টকর, ওইদিকে হাসপাতাল খুব থাকে না, মানে শিক্ষা প্রতিষ্ঠান থাকে না। তো তাদের ওইদিকে চিকিৎসার জন্য তখন তারা যদি একটা রোগী যদি খুব অবস্থা খারাপ হয়ে যায় বা কোনো কিছু একটা ডাক্তারের পরামর্শ নেওয়া লাগে, তখন তারা কিন্তু হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া লাগে। কিন্তু এখন দেখো হাসপাতাল দূরে হওয়ার কারণে কিন্তু রোগীটা সঠিকভাবে বা সঠিক সময়ে কিন্তু ট্রিটমেন্টটা পাচ্ছে না। তো এই জন্য ওই সকল অঞ্চলে ওই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না। তো যার দরুন এ ধরনের মানুষের কাছে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য পৌঁছে দিচ্ছে টেলিমেডিসিন নামক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বা টেলিমেডিসিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। কিভাবে দেখো, টেলিমেডিসিন বিষয়টা কি আগে এটা বুঝো। টেলিমেডিসিন বিষয়টা হলো মোবাইল ফোনের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে মানুষদের কাছে চিকিৎসা সেবা দেওয়া। অর্থাৎ বর্তমানে আমরা যেটাকে হটলাইন বিভিন্ন ধরনের নাম্বার জানি না, যেমন আমরা 999 জানি, তারপর 16-123 জানি, এটা হলো কৃষি সেন্টারের নাম্বার। এরকম প্রত্যেকটা তোমার যে বড় বড় যে ইয়াগুলো আছে, মানে হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে এরকম তাদের হটলাইন নাম্বার থাকে। ওই নাম্বারগুলোতে অল টাইম 24 ঘন্টা খোলা থাকে, অল টাইম ওখানে ডাক্তার পাওয়া যায়। এখন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যদি ওই নাম্বারে ফোন দেওয়া যায়, তাহলে আমরা ভালো ভালো অভিজ্ঞ ডাক্তার তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারি যে এই সমস্যার জন্য কি কি করা দরকার, এটাই হয়েছে, এখন আমরা কি করব, এরকম ভালো ভালো কিন্তু আমরা পরামর্শ পেতে পারি। তো দেখো এই যে গ্লোবাল ভিলেজ এটা কতটা প্রভাব রাখতেছে। এখন প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিন্তু সহজে মনে করো এখান থেকে একটা হাসপাতাল 100 কিলোমিটার দূরে বা 50 কিলোমিটার, কথা 50 কিলোমিটার দূরে। তো একটা রোগীকে নিয়ে যাইতে ওইখানে, রোগীর তো যদি খুব একটা সিরিয়াস অবস্থায় রোগীকে মারা যাবে। তো এখন একটা ডাক্তারকে যদি আগে থেকে ফোন করে পরামর্শ নেওয়া যায় যে রোগীটা কী করবো না করবো, কোনো কিছু যদি প্রাথমিক একটা চিকিৎসা থাকে, তাহলে তো রোগীটা কিন্তু মানে তার যে অবস্থা অত কিন্তু মানে নাজেহাল হবে না, অনেকটা হলেও কম হবে। তো একটা কিন্তু বিষয় আছে, অনেকটা মানে লাইফটা সিকিউরের বিষয় আছে। এই মানে গ্লোবাল ভিলেজের কারণে, বিশ্বগ্রামের কারণে ইজিলি কিন্তু মানুষগুলো কি হচ্ছে, এই যে তাদের যে চিকিৎসা সেবাটা দূরে থাকার পরেও কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছে। তো ওই জন্য বলছে টেলিমেডিসিন বলতে তথ্য প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসা দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝাচ্ছে। এটা একটু আগে বললাম। এর মূল কথা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা জনগণের কাছে, দরিদ্রের কাছে পৌঁছে দেওয়া।
তো আমি যে কথাগুলো বলতেছি ওনারা মূলত এই কথাগুলো এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আর কি। দেখো এইটাই বলছে যে এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে আমরা সেগুলো তথ্য পেয়ে যাই। যেমন এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের অনলাইনে চিকিৎসাগুলো বা চিকিৎসা সেবা পেয়ে থাকি। দেখো এই ছিল মূলত হলো চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রাম কিভাবে প্রভাব রাখতেছে। সরি, আমি আরেকটা বিষয় বলে দিই, আমি অনেকবার বিশ্বায়ন কথাটা বলছি, তো বিশ্বায়ন এই কথাটা অনেকবার বলছি, তো বিশ্বায়ন না বলে তোমরা সবাই বিশ্বগ্রাম জিনিসটা বলা, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। বিশ্বায়ন বিষয়টা বলা যায় যে বিশ্বায়ন, কিন্তু বিশ্বায়ন তোমরা বলবা না, ইউজ করবে না, কারণ বিশ্বায়ন বলতে আলাদা আবার কিছু অন্য বিষয়কে বোঝায়। তো বিশ্বায়ন হচ্ছে তোমরা এই শব্দটা বেশি ইউজ করবা, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এই শব্দটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়, মানে পরীক্ষা খাতার ক্ষেত্রে। এরপরে দেখো গবেষণা বা রিসার্চ, গবেষণা বা রিসার্চের ক্ষেত্রে কিভাবে এটা কীরকম প্রভাব রাখতেছে। দেখো যে গবেষণার ক্ষেত্রে আমরা কীরকম, যে প্রক্রিয়ায় সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি বা সমৃদ্ধ করা যায় সেটি হচ্ছে গবেষণা। মানে অর্থাৎ গবেষণার মাধ্যমে আমরা সহজে কিন্তু বিভিন্ন ধরনের তথ্যগুলো, বিভিন্ন বিষয় যেটা আগে আমরা জানি না, বিভিন্ন ধরনের এরকম থিওরি বা তথ্য আমরা কিন্তু জানতে পারি। অর্থাৎ বর্তমান পৃথিবীতে তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া বিজ্ঞানীদের গবেষণার কথা চিন্তা করা যেতে পারে না। অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত না থেকে একজন গবেষক সেমিনার বা কনফারেন্সে নিজের গবেষণা প্রকাশ করতে পারেন কিংবা অন্য গবেষণা সম্পর্কে জানতে পারেন। অর্থাৎ আমরা যদি গবেষণার বিষয়টা ধরি, যে বিজ্ঞানীরা বা গবেষকরা গবেষণালব্ধ ফলাফল তথ্য উপাত্তের যথাযথ যাচাই এবং সমগ্র বিশ্বের সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের নিকট দ্রুততার সাথে প্রচার এবং সেগুলো পর্যবেক্ষণ, মতামত প্রদান ইত্যাদি ক্ষেত্রে এই বিষয়টি বিশ্বগ্রামের ধারণার সাথে মাধ্যমে বাস্তবায়নের অত্যন্ত সহজসাধ্য হয়েছে। দেখো বিষয়টা কী রকম, যে গবেষণার ক্ষেত্রে আমরা কী করতেছি, দেখো এখন অনলাইনে কিন্তু অনেকগুলো থিওরি গবেষণা বিভিন্ন ধরনের কিন্তু করে অনলাইনে কিন্তু আপলোড দেওয়া হয়েছে বা অনলাইনে রাখা হয়েছে। তো আমরা কিন্তু এগুলো কিন্তু মনে করো আমি আপলোড দিচ্ছি অনলাইনে, এখন এইটা কিন্তু অন্যান্য দেশের মানুষগুলো ইজিলি কিন্তু সেটা কালেক্ট করে তারা বা সেটা দেখে তারাও কিন্তু সে বিষয়ে গবেষণা করে নতুন কোনো তথ্য বা নতুন কোনো বিষয় উদ্ঘাটন করতে পারছে। এছাড়া আমি এখানে একটা বিষয় গবেষণা করতেছি, এটা মনে করো এখান থেকে মানুষদেরকে সেটা গবেষণা করে সেটা তথ্যটা পাঠিয়ে দিচ্ছি এবং সেটা কিন্তু অন্যান্য দেশে সে আমার কাছে না এসেও ওই অনলাইনের মাধ্যমে এইগুলো মানে বিশ্বগ্রাম যে রয়েছে এই বিষয়টাকে ইউজ করে ব্যবহার করে সে মূলত সেখানে থেকে আমার এই তথ্যগুলো, আমার যে তথ্য বা থিওরিটা সেটাকে কাজে লাগিয়ে বা এইটা বিষয়ে জ্ঞান অর্জন করে সে সেখানে কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ করতে পারছে। তো এখন দেখো এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের কারণে সে কিন্তু সেখানে বসে আমার এই বিভিন্ন ধরনের তথ্য বা থিওরিগুলো কিন্তু অধ্যয়ন করতে পারতেছে। অর্থাৎ এই জন্য বলা যায় যে গবেষণার ক্ষেত্রে যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামটা অনেক প্রভাব রাখতেছে। এরপরে রয়েছে হলো আমাদের হলো অফিসের ক্ষেত্রে এটা কীরকম প্রভাব রাখতেছে। দেখো বর্তমানে অফিসে যাবতীয় কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁত এবং দ্রুততার সাথে সম্পাদন করে অফিসগুলো কাগজবিহীন ও ডিজিটালাইজ অফিসে পরিণত করা হচ্ছে। এর ফলে বদলে যাচ্ছে অফিসের ফাইলিং সিস্টেম এবং প্রাত্যহিক কার্যক্রম। অর্থাৎ বর্তমানে অফিসগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের অফিসের ক্ষেত্রে আমরা দেখি যে বর্তমানে সব কিছু অনলাইনে করার চেষ্টা করতেছে। আগে যেমন যে কোনো জিনিসের ফাইল থাকতো, মানে এই ফাইল, এটার ফাইল, ওটার ফাইল, এখন সবগুলো ফাইল কী করে অনলাইনে করার চেষ্টা করি। অনলাইনে করলে কী কী সুবিধা পাওয়া যায়, এগুলো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর অফলাইনে করলে বা পেপার পত্রিকায় যদি আমার ফাইলগুলো মানে এমনিতে যদি ফাইলগুলো করা হয় তাহলে ওইগুলো হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু অনলাইনে করলে এগুলো মানে ইজিলি কিন্তু ওইগুলো নষ্ট হয় না বা হারিয়ে যায় না। আর অফলাইন এমনিতে যদি আমরা ফাইলগুলো করি তাহলে কিন্তু এগুলো মানে কোনো সময় আগুনে পুড়ে যেতে পারে বা অন্য কোনো হয়ে মানে নষ্ট হয়ে যেতে পারে এক কথায়, কিন্তু ওইখানে কিন্তু নষ্ট হওয়ার কোনো অপশান থাকে না। তো এই জন্য বলছে এটা অনেকটা প্রভাব রাখতেছে। অনেকে নিজ দেশে কিংবা অন্য দেশে থেকে বাসায় বসে বিভিন্ন ধরনের কাজ করেন, যেমন এইটা কিসের কথা বলতেছে, অফিসে। হ্যাঁ, তুমি এখন মনে করো এখানে আসো, তুমি একটা অফিস খুলছো, এখন এই অফিসে তুমি চাইলে নিজ দেশে বসে থেকে বিভিন্ন দেশের মানুষে কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে, যেটা একটু আগে কিন্তু আলোচনা করছি আমরা। মানে তুমি একটা কোম্পানি খুলছো, এখন কোম্পানি তুমি অফিস মনে করো অনেক কর্মচারী আছে, তোমার কর্মচারীগুলো তুমি মনে করো বিভিন্ন ধরনের কাজ দিচ্ছ, এখন তুমি তাদের কাজগুলো সবগুলো তুমি যে দেখছো বা করতেছো সেগুলো সব অনলাইনে, মানে কারণ সবাই আছে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে, কেউ আছে মালয়েশিয়া, কেউ আছে যুক্তরাষ্ট্র, কেউ আছে চীন, কেউ আছে জাপান, কেউ আছে আরও অন্যান্য যে ইন্দোনেশিয়া, এরকম বিভিন্ন ধরনের দেশগুলোতে মনে করো আছে। তো এখন তাদের যে এই কাজগুলো আমি কিন্তু বাসায় বসে তাদের বিভিন্ন ধরনের কাজগুলো আমি দেখতেছি, তার মানে আমার অফিস ক্ষেত্রে, আমার যে অফিস করার কার্যক্রমের ক্ষেত্রে এটা একটা প্রভাব রাখতেছে না এই যে বিশ্বগ্রামটা, এটাই মূলত। দেখো এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গুগল ড্রাইভস, অফিস 365, গুগল ডক্স, এরকম অনেক সার্ভিস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা অফিসে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো এগুলো করতে পারি।
দেখো এই ছিল মূলত হলো অফিসের বিষয়। এরপর হলো বাসস্থান। আমরা যদি বাসস্থানের বিষয়টা দেখি আর কতটুকু আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আর সংবাদ, দেখি বিনোদন, বেশি নাই আমাদের, আর একটু আছে শুধু। দেখো আমি একবারে তোমাদের মানে কি বলো দেখি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করি, কারণ আমাকে যে কোনো বিষয় যেটা আলোচনা করি না কেন, যদি আমি যদি মানে ওইটা যদি ফুলফিলভাবে মানে আলোচনা না করি, আমাকে নিজেকে খারাপ লাগে, ভালো লাগে না আর কি। যেইটাই টপিক আলোচনা করি না কেন, আমাকে মানে আমি এমনভাবে আলোচনা করার চেষ্টা করি যাতে যেন তোমাদের ওইটা বিষয়ে কোনো প্রবলেম না থাকে, পরবর্তীতে প্রশ্ন করার মতো কোনো অপশন যেন না থাকে সেভাবে। দেখো বাসস্থান ক্ষেত্রে কীভাবে প্রভাব রাখতেছে। দেখো বর্তমানে নিজ ঘরের অবস্থান থেকে দূরবর্তী দেশের আত্মীয় স্বজনে বন্ধু বান্ধবের সাথে সামনাসামনি কথোপকথন থেকে আরম্ভ করে রিমোট কন্ট্রোলিং পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, কক্ষে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা, লাইটিং সিস্টেম, ঘরে বসে বাজার করা, চিকিৎসা সেবা গ্রহণ, চিত্ত বিনোদন ইত্যাদি সব কিছু আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনে যাপন অত্যন্ত সহজ এবং আরামদায়ক ও সহসাধ্য করে দিয়েছে। অর্থাৎ দেখো বর্তমানে এই ধরনের যে সুবিধা সমূহ রয়েছে বাসস্থানকে স্মার্ট হোম, এবং এই পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম পদ্ধতি বলা হয়। তো দেখো এখন এটা যদি একটু সুন্দরভাবে ব্যাখ্যা করি, মানে বর্তমানে বাসস্থানগুলো এরকম করা হয়েছে, তোমরা যদি দেখো যে মানে বাংলাদেশে যদিও এটা অনেক কম, কিন্তু অন্যান্য দেশে উন্নত কান্ট্রিগুলোতে এগুলো খুব ভালোভাবে দেখতে পাবা। মানে তাদের বাসস্থানে যদি কোনো কিছু একটা বিপজ্জনক ঘটে বা আগুন লেগে যায় বা অন্য কোনো কিছু ঘটে, তাদের মানে অটোমেটিকলি এখানে পার্শ্ববর্তী যে থানা রয়েছে সে থানায় সিগন্যাল চলে যাবে যে এই বাসায় কোনো কিছু একটা ঘটছে, এরকম মানে সেখানে। এবং ওই বাসাগুলো সিসিটিভি ক্যামেরা দ্বারা ওই থানা থেকে নিয়ন্ত্রণ করা হয়, এত হাই সিকিউরিটি থাকে। এবং এই বাসাগুলো বেশিরভাগই সিস্টেম হলো যে অনলাইনে বিভিন্ন ধরনের মানে আইসিটি রিলেটেড। কেমন আইসিটি রিলেটেড? তুমি মনে করো অফিসে গেছো, অফিস থেকে তুমি তোমার বাসায় দেখতে পাচ্ছ সিসি ক্যামেরার মাধ্যমে যে তোমার বাসায় কোথায় কী হচ্ছে না হচ্ছে। এছাড়া তুমি মনে করো অফিসে গেছো, ওইখান থেকে তুমি এসে নিয়ন্ত্রণ করতে পারতেছো কোথায় কী চলতেছে, সব কিছু মনে করো তুমি দূর দূরান্ত থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইজিলি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছো। তো এখন এটা গ্লোবাল ভিলেজের একটা বিষয় না, গ্লোবাল ভিলেজের সাথে এটা রিলেটেড না, ওই জন্য বলছে বাসস্থানের ক্ষেত্রে গ্লোবাল ভিলেজটা। সরি, দুঃখিত একটু নেটওয়ার্কের সমস্যার জন্য। তো আমরা এরপরে শুরু করি। দেখো যে স্মার্ট হোম ক্যামেরা এবং হোম সেন্সর দিয়ে পুলিশ কন্ট্রোল রুম কিংবা প্রাইভেট সিকিউরিটি কোম্পানির সাথে যুক্ত থাকে বলে বাসস্থানটি সার্বক্ষণিক নজরদারিতে থাকে, যেটা একটু আগে তোমাদের খুব সুন্দরভাবে আলোচনা করলাম যে বিভিন্ন ধরনের যে অনেকগুলো বাড়ি বা কোম্পানি থাকে যেগুলো পুলিশদের আন্ডারে আরও থাকে। আমাদের বাংলাদেশে এটা যদি অনেক কম, কিন্তু অন্যান্য দেশে এটা প্রচুর পরিমাণে আছে। যে তারপর যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর কী বলবো, আর তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা জানো, আমি এখানে একটা ব্যবসা এখানে খুললাম, এই বিভিন্ন ধরনের পণ্যগুলো আমি মনে করি বিভিন্ন দেশে মানে সারা পৃথিবীতে আমি এগুলো বিক্রি করবো। যেমন alibaba.com, তারপর এরকম অনলাইনে অনেকগুলো আছে না, আমাদের amazon.com, এরকম কিন্তু অনেক সাইট আমরা দেখতে পাই। এই যে এখানে উদাহরণগুলো দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা। এই যে alibaba, বিক্রয়.com, daraz.com, alibaba.com, amazon.com, eva.com, এরকম যে বিভিন্ন ধরনের অনলাইন সাইটগুলো রয়েছে, এগুলোতে কিন্তু চাইলে আমরা ইজিলি কিন্তু পণ্যগুলো ক্রয় করতে পারতেছি। তো এখন দেখো এরা কিন্তু নির্দিষ্ট এক জায়গায় বসে আছে, তো তারা কিন্তু এই পণ্যগুলো সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী কিন্তু এগুলো তারা সেল করতেছে। তো এখন জায়গা কিন্তু একটা, কিন্তু সেল করতেছে কত? সারা বিশ্বব্যাপী, মার্কেটটা কিন্তু সারা বিশ্বব্যাপী আর সারা দেশব্যাপী। তো দেখো এখন এই গ্লোবাল ভিলেজটাকে কাজে লাগিয়ে কিন্তু এরা ব্যবসা বাণিজ্যটাকে খুব সহজে সমস্ত মানুষের কাছে কিন্তু গিয়ে পৌঁছাতে পারতেছে। এবং এখানে যে লেনদেনের যে পরিমাণটা হয়, টাকাটা হয়, এটাকে বলা হয় কিন্তু ইএফটি, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটা হলো ইলেকট্রনিক টাকা আর কি। মানে এখানে যারা সরাসরি টাকা হয় না, এখানে বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা দেওয়া হয়, যেটাকে ইএফটি বলা হয় থাকে, যেটি এক ধরনের ইলেকট্রনিক লেনদেন বা সংগঠিত হয় কম্পিউটার বা নেটওয়ার্কিংয়ের সাহায্যে। তো এরপর হলো সংবাদের ক্ষেত্রে আর কী বলবো, আমরা তো জানি সংবাদ প্রতিদিন আমরা যে বিভিন্ন ধরনের খবরাখবর শুনি, বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল দেখি, যেমন এপি, রয়টার্স, বিবিসি, সিএন বা আল জাজিরা, এগুলো বিদেশি সব চ্যানেল। এরপর বাংলাদেশে বিভিন্ন ধরনের চ্যানেলগুলো রয়েছে, বিবিসি রয়েছে, বিটিভি রয়েছে, এরকম বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলো আমরা দেখি। তো এখন এই চ্যানেলগুলোতে বিভিন্ন ধরনের খবরাখবর দেখি না, তো এখন এই চ্যানেলগুলো একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে, ওই খবরটা তারা দেখায়, ওইটা আমরা সবাই দেখতে পাই, সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী, সারা দেশব্যাপী সকল মানুষ কিন্তু দেখতে পারে। তো এখন দেখো এই গ্লোবাল ভিলেজের কারণে ওটা কিন্তু নির্দিষ্ট কোনো একটা জায়গার, কিন্তু ওই জিনিসটা আমরা ওইখানে না গিয়ে ঘরে বসে ওই জিনিসটা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে সেই জিনিসটা কিন্তু কালেক্ট করতে পারছি বা সেই সংবাদটা পাচ্ছি। তো এই জন্য বলছি সংবাদের ক্ষেত্রে আমাদের এই যে বিশ্বগ্রামটা অনেকটাই প্রভাব রাখতেছে। তো
এই ক্ষেত্রে ছিল। এরপর হলো বিনোদন ও সামাজিক যোগাযোগ। এটা তো বুঝতে পারি আমরা তো বর্তমানে যে বিভিন্ন ধরনের বিনোদন মাধ্যমগুলো এবং সামাজিক যে যোগাযোগ রয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এরকম বিভিন্ন ধরনের সাইট রয়েছে কিন্তু অনলাইনে। আরও বিভিন্ন ধরনের, বাংলাদেশে আমাদের এগুলোর প্রচলন আছে, অন্যান্য দেশে আরও সোশ্যাল মিডিয়া অনেক সাইট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর বিনোদনের অনেক মাধ্যম রয়েছে অনলাইনে। তো আমরা কিন্তু এই এন্টারটেনমেন্টগুলো বা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল কমিউনিকেশন যে মাধ্যমগুলো রয়েছে, এগুলোর মাধ্যম কিন্তু আমরা সহজে বিভিন্ন ধরনের মানুষের সাথে কিন্তু কানেক্ট হতে পারছি। মনে করো আমি আছি এখানে, আমি দেখলাম, আমি কথা বললাম যে চট্টগ্রামে একজন মানুষের সাথে, তো এখন এই দেখো বিষয়টা বুঝো যে আমি আছি এখানে, আমি কিন্তু চট্টগ্রামের মানুষের সাথে কানেক্ট হতে পারছি বা তার সাথে সামাজিক যোগাযোগ এই মাধ্যমটা ব্যবহার করে তার সাথে কিন্তু কথা বলতে পারতেছি, তার সাথে তথ্য আদান প্রদান করতে পারতেছি, বা আমরা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে আমরা বিনোদন নিতে পারছি। তো দেখুন গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে এটা একটা প্রভাব রাখতেছে, মানে পৃথিবী, তুমি যে বাসায় বসে বিভিন্ন বিষয়ে তুমি ছবি, মুভি দেখে, চলচ্চিত্র দেখে বা বিভিন্ন ধরনের বিষয় দেখে বা অন্য মানুষদের সাথে কথা বলে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করতে পারছো। তো এরকম ক্ষেত্রে এই যে উদাহরণগুলো দিচ্ছে দেখো, ওই টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্কাইপি, এছাড়া বিভিন্ন ধরনের ওর ছবি খুব তারপর সহজে পর্যবেক্ষণ করা যায়, এরকম এগুলো আমরা জানি, এগুলো মোটামুটি এগুলো কিন্তু খুব একটা হার্ড বিষয় না, এই মাধ্যমে মূলত আমাদের রয়েছে। তার সাংস্কৃতিক বিনিময় বিষয়টা কি দেখো, আমরা যখন এরকম এই যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বিষয়টা থাকবে, তখন কিন্তু একটা বিষয় আবার আমাদের মাঝে ঘটবে, সেটা হলো অনেকটা সাংস্কৃতিক বিনিময় হবে। সাংস্কৃতিক বিনিময় বলতে কি, মানে সে দেশে মানুষের যে সংস্কৃতি, আচার আচরণ, কালচার, তাদের সেইটা কিন্তু আমাদের আস্তে আস্তে পরিবর্তিত হয়ে, মানে পরিবর্তিত হয়ে বলতে কি, আমাদেরটা পরিবর্তিত হয়ে তাদের কালচারটা আস্তে আস্তে আসবে। মনে করো আমরা আছি, মনে করো নর্মালভাবে চলতেছি, এখন ওদের দেশের যে কালচার, সেটা যখন আমরা এরকম এই যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম জিনিসটাকে মাধ্যমে দেখবো, তারা এইভাবে চলতেছে, তাদের লাইফ স্টাইলটা এরকম, তারা এইভাবে চলতেছে, তখন কিন্তু আমরাও সেটা করা ট্রাই করব। তো এর মাধ্যমে কিন্তু আমাদের সংস্কৃতি যে একটা বিনিময়, মানে সংস্কৃতিটার একটা কিন্তু পরিবর্তন আসবে, আর সেটাই মূলত বলা হয়েছে যে গ্লোবাল ভিলেজের কারণে যেটা ঘটে থাকে। এরপরে দেখো সর্বশেষ টপিক এবং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি, বারবার বলছি, কেন বলছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভাই। তুমি একবারে দাগায় নাও, এখানে আমি দাগাই দিচ্ছি, 5 স্টার দিবা। কি স্টার দিবা? 5 স্টার, 5 স্টার দাও, 5টা স্টার দাও, এখানে 5টা স্টার দাও একবারে, কারণ এটা পরীক্ষায় অনেকবার আসছে প্রশ্ন এবং আসেও এখান থেকে পরীক্ষায়। কেন আসে? এটা পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য, সব জায়গার জন্য। দেখো ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা। কৃত্রিম বাস্তবতা বলতে কীরকম? প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো একটা চেতনা দিবে। অর্থগতভাবে শব্দ দুটি যদিও স্ববিরোধী, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তবধর্মী অনুভূতি জাগায়। মানে বিষয়টা এরকম হবে এখানে যে, মানে বাস্তব না, কিন্তু বাস্তবের মতো একবার পুরোপুরি জিনিসটাকে তোমাকে অনুধাবন করাবে, এটাকে বলে ভার্চুয়াল রিয়েলিটি। এই যে তোমরা বিভিন্ন ধরনের ইয়াগুলো পড়ো না, এই যে চোখে এক প্রকার দিয়ে গ্লাভস পরে, ওই গ্লাভসগুলো পরে যে বিভিন্ন জায়গায় দেখে গেম খেলে, তো অনেকে গেম খেলে, গেমের ক্ষেত্রে এগুলো বেশি ইউজ করা হয়। তো সে গেমটা এমনভাবে খেলে, ওইখানে এমন ওই জগতে ঢুকে যায়, সে ভুলে যায় যে আমি একটা মানে কৃত্রিম জগতে আসি, এটা বাস্তব না, মানে সে ভুলেই যায় একবারে। তোমরা যারা এটা মানে এগুলো ইউজ করছো, তারা খুব ভালোভাবে এই জিনিসটা মানে অনুমান করতে পারবা, অনুধাবন করতে পারবা। যারা ইউজ করে নাই তাদের একটু কষ্ট হবে বুঝতে, কারণ তারা এই বিষয়টা বুঝবা না, ওটা না, কিন্তু একটু অসুবিধা হবে। কিন্তু যারা এটা ইউজ করছে, বিশেষ করে এই যে ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টা, যে চোখে এক প্রকার গ্লাভস করে মনে করো তুমি সুন্দরবনে হাঁটবা, ওইখানে সুন্দরবনে একটা দৃশ্য দেওয়া হয়েছে। এখন মনে করো তুমি এখানে হাঁটতেছো, কিন্তু তোমার একটুও মনে হবে না তুমি সুন্দরবনে হাঁটতেছো, তোমার মনে হবে আমি সুন্দরবনে হাঁটতেছি, গাছ দেখতেছি, মানে এদিকে মাথা নড়াবা, এই যে তোমার যে হ্যান্ড গ্লাভসটা আছে না, তোমার মানে ওইখানেও মাথা নড়বে, মানে তুমি বন জঙ্গলে অন্যদিকে দেখতে পাবা, মানে পুরো একবারে রিয়েল এরকমটা মনে হবে, একটু তোমার মানে মনে হবে না যে কৃত্রিম বিষয়টা এরকম। এটাকে মূলত ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ এক্ষেত্রে তোমার সেখানে মূলত চোখে দুটি দৃশ্যমান দেখে এইটা একটু খুব ভালো মনে রাখবা। এখানে কেমন ধরনের অনুভূতি সৃষ্টি করে, সেটা হলো ত্রিমাত্রিক। কী বলছি? আবারও বলি, দেখো এখানে যে অনুভূতিটা সৃষ্টি হয় বা ছবিটা সৃষ্টি হয়, এটা কীরকম? ত্রিমাত্রিক। দাগাই নাও কত? ত্রিমাত্রিক, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় একটা স্ক্রিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টের দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখে সেই অনুভূতি সৃষ্টি করা হয়। এই প্রক্রিয়াগুলো মানে এইভাবে মূলত সম্পাদন করা হয়। এবং ভার্চুয়াল রিয়েলিটির জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার তৈরিকৃত এমন ধরনের কৃত্রিম পরিবেশ উপস্থাপন ব্যবহারকারীর কাছে একটা বাস্তব পরিবেশ সৃষ্টি হয়, মানে হার্ডওয়্যার, সফটওয়্যার বিভিন্ন মাধ্যমে এমনভাবে এটা তৈরি করে একজন মানে ব্যবহারকারীর কাছে এটা একবারে পুরোপুরি বাস্তব মনে হয়। দেখো এরপরে যেটা রয়েছে, যদি আমরা দেখি লক্ষ্য করি, যে
যে ভার্চুয়াল যে রিয়েলিটি রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় তফাৎ হলো এখানে শব্দ এবং স্পর্শের যথেষ্ট গুরুত্ব দেয়া হয় এই ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি এবং গ্রাফিক্স। সাধারণত গ্রাফিক্স আর ভার্চুয়াল রিয়েলিটি জগতের মধ্যে দুইটার মধ্যে যদি তফাৎ আমরা ধরতে যাই, তো বিশেষভাবে তৈরি চশমা, এই যে একটা তো চশমা থাকে এরকম দেখছে, এই যে মেয়েটার একটা চশমা দেখতেছো না, এরকম একটা থাকে তোমার চশমা, বিশেষ ধরনের এক ধরনের চশমা বা হেলমেট থাকে, যেটাকে HMD বলা হয়, হেড মাউন্টেড ডিসপ্লে যেটাকে বলে। এছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস পরা হয়, মানে হ্যান্ড গ্লাভস পরার জন্য মানে পরলে ভালো সবচেয়ে, মানে তুমি যদি সবগুলো উপকরণ ইউজ করো না তাহলে সবচেয়ে বেটার ভার্সনটা পাবা। বেটার ভার্সন বলতে কি, মানে অনুভূতিটা তোমার একবারে রিয়েল মনে হবে পুরা, ওই জন্য তা বুট স্যুট ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্সের মাধ্যমে দূর থেকে পরিচালনা করে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, একে টেলিপ্রেজেন্স বলা হয়। এই প্রক্রিয়াটাকে মূলত কি বলা হচ্ছে, টেলিপ্রেজেন্স বলা হচ্ছে। এবং বাংলাদেশে এই উদ্যোক্তা তৈরি শাসমুইল এশিয়ার গগলস, এই যে গগলসটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত মানে বাংলাদেশে রয়েছে। তোমরা চাইলে ইজিলি এগুলো কালেক্ট করতে পারো, তোমরা দেখবা মানে তোমার একটুও মনে হবে না যে তুমি মানে বাস্তব দুনিয়ায় নেই, একবার পুরোপুরি তোমার মনে হবে আমি রিয়েলিটির মধ্যে ধুয়ে গেছি, একবার বাস্তবের মধ্যে এটার মধ্যে আছি। তো দেখো এখন এই যে ভার্চুয়াল রিয়েলিটি রয়েছে যেটা বাস্তব না কিন্তু বাস্তবের মতো আমাদের চেতনা করতেছে, এটার কি কি প্রভাব রয়েছে, এটা কি কি ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, এটা কিন্তু অনেক ভালো দিক রয়েছে। অর্থাৎ ইম্প্যাক্ট অফ ভার্চুয়াল রিয়েলিটি ইন এভরিডে লাইফ, আমরা প্রত্যেক জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে প্রভাব রাখতেছে, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূলত কী। দেখো আমাদের প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটি অনেক প্রভাব, কেন, কারণ দেখো যে কাজটা করা কিন্তু নর্মালি সম্ভব না, মানে যে কাজটা করতে গেলে তোমার অনেকটা ঝুঁকি থাকে লাইফের, বা তুমি মারা যেতে পারো, এমন কাজটা তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করো তাহলে কাজটাও তোমার শেখা হলো এক নাম্বার, তুমি কিন্তু তোমার জীবন প্রাণনাশের হুমকিও থাকলো না, বা তোমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকলো না। কারণ তুমি মনে করো কথার কথা একটা হেলিকপ্টার উড়াবা, এখন তুমি যদি বাস্তব হেলিকপ্টার উড়াইতে যাও, এখন পড়ে গেলে তোমার কি, তুমি কি বাঁচে থাকবা, তুমি কিন্তু মারা যাবা, একবারে পুরো মারা যাবা। তো এখন দেখো তুমি যদি এই ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করো তাহলে কিন্তু তুমি সেখানে যদি ক্রাশও করে ফেলো তাহলে তুমি মারা যাবা, সেখানে মারা যাবে না, কিন্তু তোমার মনে হবে যে তুমি সত্যি ক্রাশ করতেছো, কিন্তু বাস্তবে কি তুমি ক্রাশ করতেছো, বাস্তবে কিন্তু করো নাই। তো এই ক্ষেত্রে এটা সবচেয়ে বড় প্রভাব রাখে। তো প্রথমটা দেখো বিনোদনের ক্ষেত্রে, অবশ্যই বিনোদনের ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি, বিভিন্ন ধরনের এগুলোর মাধ্যমে গেম খেলা হয়, বা বিভিন্ন ধরনের মুভি রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু দেখা যায়। অর্থাৎ সাম্প্রতিক সময়ে অ্যাগমেন্ট রিয়েলিটি নামে একটা ভার্চুয়াল রিয়েলিটি একটা নতুন রূপ জনপ্রিয়তা পেতে শুরু করেছে, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়েছে। অর্থাৎ আমরা বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেম, কার্টুন, বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা এগুলোর মাধ্যমে বাস্তবের মতো একবারে রিয়েলিটির মতো অনুমান করতে পারি। এরপর রয়েছে যানবাহন চালানো প্রশিক্ষণ ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব রাখে যানবাহন চালানো এবং প্রশিক্ষণের ক্ষেত্রে। কারণ তুমি যদি একটু আগে বললাম একটা যানবাহন চালাতে যাও, মনে করো এরোপ্লেন, সেখানে যদি ক্রাশ করো তুমি মারা যাবা, কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি যদি সেটা ইউজ করতে যাও, ক্রাশ করলে তুমি মারা যাচ্ছ না, তুমি জাস্ট ক্রাশ করছো, কিন্তু বাস্তবে তুমি মারা যাচ্ছ না। তো ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেশন, যেখানে এই যে ফ্লাইট শেখানোর ক্ষেত্রে যেখানে বৈজ্ঞানিকরা বাস্তবে আসলে বিমান উড্ডয়নের পূর্বে বিমান পরিচালনা বাস্তবে জগৎকে অনুধাবন করে থাকেন। অর্থাৎ তুমি মনে করবো যে আমি বাস্তবে মনে হয় বিমান উড়াচ্ছি, এই বিষয়টা এখানে ফিল হবে, অনুমান হবে। তো এরপরে দেখো, এরপরে আমাদের কোথায় আর ব্যবহার করা হয়, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অবশ্যই, মানে যেখানে মনে করো উচ্চ প্রযুক্তি রিলেটেড, কীরকম বিষয়টা উচ্চ প্রযুক্তি বলতে আমি কী বোঝাতে চাচ্ছি, যে রাসায়নিক বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে না, মানে একটার সাথে আর একটা বিক্রিয়া হবে। এখন এই বিষয়টা তুমি যখন এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করবা, মানে বাস্তবে না ওইটা করবা, ওইটা যদি তোমার মানে ওইটা যদি পরবর্তীতে হয়, এই যে রিয়াকশনটা যদি একবারে মানে ফেটে যায়, বা ওইটা যদি রিয়াকশনটা যদি অনেক পরিমাণ বেড়ে যায়, যেটা তুমি মনে করো রাসায়নিক প্রক্রিয়াটা তুমি দুইটা মৌল বা দুইটা যেটা হোক মানে দ্রব্যগুলো এক জায়গায় মিলাবা, বিভিন্ন ধরনের উপাদানগুলো, তো তার মাধ্যমে যদি সেটা যদি একবারে ফেটে না যায়, বা সেটা যদি বিস্ফোরণ না ঘটে, বা বিস্ফোরণ যদি ঘটে, তাহলে তুমি কি মারা যাবা, সেখানে কোনো সময়ের জন্য মারা যাবে না। কেন? কারণ ওটা কিন্তু তোমার বাস্তব না, যখন তুমি ইয়ার মাধ্যমে করতে পারবা, ভার্চুয়াল রিয়েলিটি যে আছে এটার মাধ্যমে করবা। কিন্তু নর্মালি যদি তুমি করতে যাও, মনে করো দুইটা পদার্থ এক জায়গায় মানে মিক্সড করলা, দেখলা যে সেটা একবারে বাস্ট হয়ে গেল একটু পরে, তো এখন তোমার কিন্তু এখানে কিন্তু অনেক ঝুঁকি থাকে, তোমার ওইগুলো মুখে পড়লে বা শরীরে কোথাও পড়লে কিন্তু তোমার অনেক সমস্যা হতে পারে বা ক্ষতি হতে পারে, বা তোমার প্রাণনাশেরও একটা হুমকি থাকে। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি তুমি করো তাহলে কী সুবিধা বাবা, এখন তোমার ওটা বাস্ট হলো না কি হলো যাই হোক, তোমার তো আর কিছু হচ্ছে না, মনে হবে তুমি মানে তোমার কিছু একটা হবে, বাস্তবে এটা মনে হবে, কিন্তু বাস্তবে কি তোমার এরকম কিছু হবে, কখনো হবে না, কারণ ওটা তো তোমার অবাস্তব জিনিস, জাস্ট তোমার কাছে মনে হবে সেটা বাস্তব।
এই জিনিসটা ক্ষেত্রে শিক্ষা গবেষণার ক্ষেত্রে অনেকটা প্রভাব রাখে। অর্থাৎ বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয়। শিখন বা শেখানোর কার্যক্রম জটিল বিষয়গুলো এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, এই সিমুলেশনের মাধ্যমে করা হয়। তবে চিকিৎসা ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের অপারেশন, একটা মানুষকে মনে করো কথার কথা তোমাকে মনে করো অপারেশন করাতে শেখানো হবে। এখন তোমাকে সরাসরি আমি একটা মানুষকে অপারেশন করতে পাঠিয়ে দিলাম, এখন তুমি মানুষটাকে রাখবা, মানুষটা তো মারে ফেলতে পারো, মানুষটা তোমার অপারেশনে মারাও যেতে পারে। তো এখন তো এই জন্য কী করা হয়েছে যে এই যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি একটা মানুষকে তোমার মানে এমনভাবে সিস্টেম করে দেওয়া হবে যে তুমি মনে করো রিয়েলিটিতে একবার রিয়েলে তুমি সেই মানুষটার সার্জারি করতেছো, এরকম একটা, কিন্তু বাস্তবে তার সার্জারি করতেছে না, মানে এটা যা শেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে এরকম। তার সামরিক প্রশিক্ষণে, এই যে সামরিক প্রশিক্ষণের বিষয়টা খুব, সামরিক প্রশিক্ষণে সহজভাবে উদাহরণ দিলে তোমরা ফ্রি ফায়ার, পাবজি এরকম বিভিন্ন ধরনের গেমগুলো খেলতেছো না, এগুলো ওই একই ওই সামরিক প্রশিক্ষণ, এগুলো তো মনে করো গুলি টুলি নিয়ে একবারে তোমার বম টম নিয়ে কিন্তু যুদ্ধে নামতে হয় এগুলো গেমের ক্ষেত্রে। তো এগুলোর ক্ষেত্রে যেরকম আমরা তোমরা একবারে মানে ঢুকে যাও বাস্তব রিয়েলিটির মধ্যে, যে বাস্তবের মনে হয় সে জায়গায় আমি আসি, এরকমটা মনে করো। ঠিক তেমনিভাবে সামরিক যখন কোনো একজন মানে সামরিক বাহিনী, সেটা বিমান বাহিনী, নৌবাহিনী, যেটা হোক, মানে এগুলো এদের যে প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে মনে করো সামনে অনেকগুলো সৈনিক আছে বা তার প্রতিপক্ষ আছে, এখন এগুলোকে কীভাবে হ্যান্ডেল করবে। তো এখন যখন সে ইয়ার মাধ্যমে, এই যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ইউজ করে এগুলোকে ব্যবহার করবে, তখন কিন্তু তার প্রাণনাশের হুমকি থাকতেছে না। সে কিন্তু এগুলো ইজিলি কীভাবে হ্যান্ডেল করা যায়, সে মারা যাচ্ছে আবার মানে সেগুলোতে কীভাবে সে হ্যান্ডেল করতেছে, এটা কিন্তু খুব ভালোভাবে বিষয়টা অনুধাবন করা যাবে। মানে সে কিন্তু সেখানে মারা কখনো যাচ্ছে না বা কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এটাই সবচেয়ে বড় সুবিধা ভার্চুয়াল রিয়েলিটি। মানে বাস্তব না, কিন্তু বাস্তবের মতো তোমাকে চেতনা দেবে। মনে করো তুমি বাস্তবে মনে করবা যে তুমি মনে হয় একটা যুদ্ধে নেমে গেছো, সেই যুদ্ধে তোমার সামনে অনেকগুলো শত্রু, তোমাকে তাদেরকে হত্যা করতে হচ্ছে। এখন এইরকম বিষয়টা ফিল হবে এখানে সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রে, তোমার ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে। তা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই এই যে ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টা, অর্থাৎ পণ্যের দ্রব্যের ক্ষেত্রে, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা মূলত এই ভার্চুয়াল রিয়েলিটি, যেটা বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী, বিষয়টা দেখতে পাই। তো এরপর আমরা ছোটো আরেকটি টপিক রয়েছে, সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। অর্থাৎ বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে সাম্প্রতিক কালে কী কী প্রবণতা রয়েছে বা কী কী প্রভাবের ঝুঁকির মানে বিষয়টা কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো বাষ্পীয় শক্তি ব্যবহার দিয়ে প্রথমে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। অবশ্যই আমরা জানি প্রথমে বাষ্প শক্তি মানে বায়বীয় শক্তির মাধ্যমে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, এবং বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল দ্বিতীয় শিল্প বিপ্লব। এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি ব্যবহার দিক দিয়ে নতুন একটি মানে মনান্তরে একাধিক শিল্প বিপ্লব শুরু হয়েছে। যে সমস্ত দেশ আগে শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল তারা পরবর্তীতে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল। এবং বর্তমানে মূলত আমরা যে দেখতে পাই তথ্য প্রযুক্তিটাই কিন্তু সবচেয়ে বড় আমাদের মানে বিপ্লবের ক্ষেত্রে অগ্রযাত্রা রয়েছে। যেমন প্রথম আমরা শিল্প বিপ্লব দেখি, এরপরিতে আমরা অনেকগুলো বিপ্লব দেখি এক সময় বিভিন্ন ধরনের কিন্তু ঘটিত। বর্তমানে আমাদের তথ্য প্রযুক্তিটা অনেকটাই প্রভাব রাখতেছে আমাদের বর্তমান যুগের ক্ষেত্রে। অর্থাৎ আমরা বলতে পারি যে জাতি যতটুকু আগ্রাসী হয়ে এই প্রযুক্তিকে গ্রহণ করবে, সে জাতি তত বেশি লাভবান হবে। আসার কথা হচ্ছে সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ হিসাবে এই প্রযুক্তি বাস্তবায়ন করার চেষ্টা করা যাচ্ছে, এবং এই প্রযুক্তি আমাদের আশা করি একসময় বাংলাদেশের, যদিও এখনও অনেক জায়গায় ছড়িয়ে গেছে, তো আশা করি একসময় প্রত্যেক আনাচে কানাচে সব জায়গা মানুষ এই তথ্য প্রযুক্তি যে বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে সবগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করবে এবং ব্যবহার করতে শিখবে। তো এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করতেছি। আশা করি তোমরা আজকের ক্লাসটা সকলে এনজয় করেছো। এই পরবর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণটা, আর বাদ রাখবো না, কারণ এই প্রথম দ্বিতীয় অধ্যায় আগেই বলছি আমরা বেশি আলোচনা করব না ডিটেলসে, এগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোতে অনেকগুলো ক্লাস নেব। তো তাহলে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পূর্বে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।